ভাবির ওই তেদর ভাইকে আমি কিছুতেই বিয়ে করব না ভাইয়া। কেন করবি না? আমার ভাইয়ের কি দোষ গুণ যে বিয়ে করবি না তুই? তোর সাত রাজার কপাল আমার ভাই তোকে পছন্দ করছে, নইলে তোর মতো মায়ারে কোন সুপুরুষ বিয়ে করবে? আমার ভাই লাখে একটা। আহ, প্রিয়ন্তী, থামবা তুমি। আমার ভাই, আমার ভাই করো না তো। আমার বোনও কম কিসে? আমার বোন যদি কমই হতো তাহলে কি আর তোমার ভাই এভাবে পেছন পড়ে থাকতো? তুমি কথা বলবা নয়ন। তোমার বোনরে বোঝাও, আমি রান্না করতে গেলাম। মাথা আমার খারাপ করেরো না দুই ভাই বোন মিলে। প্রিয়ন্তীর রান্নাঘরে চলে গেল। অয়ন বসে রইল বারান্দায় রাখা ব্রেঞ্চের ওপর। পাশেই ছোট বোন অনু বসে রয়েছে। চোখ মুখ অসম্ভব বিরক্তির রেশে দু হাত কোমরে রেখে মুখ ফুলিয়ে বসে আছে। মাথার দুপাশে লম্বা চুলগুলো বেনি করে দুভাঁজ করে রেখেছে। পায়ের পাতা পাতা লম্বা স্কার্টটা গোলাপি রঙের স্কার্ট এর সাথে মিলিয়ে কালো ঢোলা গেঞ্জি পরেছে। গলায় ওড়না বুকের দুপাশে ঝুলিয়ে দিয়েছে। ফর্সা শৈলে ওকে এখন দেখতে স্নিগ্ধ লাগছে। অয়ন বলল, তোর ভাবির কথায় বিরক্ত হতে হবে না। আমি আছি না। তুই বিয়ে করতে না চাইলে বিয়ে করতে হবে না। আমি প্রণয়ের সাথে কথা বলে নেব। আচ্ছা? আর ভাবিকেও বলবা আমার কানের কাছে যেন সবসময় ভাই ভাই না করে বেড়ায়। আচ্ছা, বলে দেব। আর করবে না। এক্ষুনি বলবা। আচ্ছা, এখনই বলছি। তুই যা, ঘরে যা আর ভাত খাবি। কিছু বললেই খাওয়া দাওয়া বন্ধ কেন করতে হবে? অনু ভাইয়ের আদর পেয়ে আর আহ্লাদে আটখানা হয়ে ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের বুকে সেটে গেল। অয়ন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ না, প্রান্তিক কি করছে। ওকে সাথে নিয়ে খাবারটা খেয়ে নে, নইলে দেখবি তোর ভাবি আর ও রেগে বসে আছে। যাচ্ছি। খাবারটা শেষ করে অনু প্রান্তিককে নিয়ে বের হলো বাড়ি থেকে। একটু পুরো পাড়াটা ঘুরে আসবে সে। প্রান্তিক তার ভাইয়ের 2 বছরের ছেলে। এই তিনজনকে নিয়েই ওর বেঁচে থাকা। জন্মের পর বাবা আর বছর দুয়েক আগে মা ওকে ছেড়ে চিরকালের জন্য দূরে চলে গেছে। প্রান্তিককে নিয়ে বের হয়ে প্রথমে সিদ্ধান্ত নিল আজ যাবে নয়নাদের পাড়ায়। এই তো সামনের গ্রামটাতেই নয়নাদের বাড়ি। কিছু পথ যাওয়ার পরেই পথ আটকে দাঁড়ালো প্রণয়। এসেই প্রান্তিককে কোলে তুলে নিল, গালে চুমু দিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে আমার মামাটার? ফুপির সাথে যাই। তা আপনার ফুপি কই যায়? প্রান্তিক আর বলে না। প্রণয় ওকে কোলে রেখেই অনুর দিকে চায়, থমকে বলে, কই যাচ্ছিস এই সন্ধ্যাবেলায়? অনুও তেরা গলায় বলে, যেই হানে মন চাই হেই হানে যাই, তোর কি? প্রণয় ওর মুখের দিকে চোখ রেখে কট মঠিয়ে বলে। বেয়াদবি করবি না পাখি, সোজা বাড়ি যাবি। অনুও ওর চোখে চোখ রেখে বলে, তোর কথা আমি কেন শুনবো? শুনবি? কেন শুনবি তা আমি জানাতে বাধ্য নই। শুনবো না। প্রণয় ওর মাথায় চাটি মারতেই অনু কেঁদে ফেলল। প্রণয় ব্যঙ্গ করে বলল, এইটুকুতেই কেঁদে ফেললি? আর ও তো ব্যথা দেওয়া বাদই রেখেছি। এক্ষুনি বাড়ির রাস্তা না ধরলে এমন হাল করব না, কাঁদতে কাঁদতে বাপ ভাইয়ের নাম ভুলে আমার নাম নিবি। অনু কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে বিয়ে করব না। তোর ঘাড় করবে সময় আসলে। তুই এক্ষুনি বাড়ি যাবি কি না? অনু পেছন ফিরে দৌড়ে বাড়ি ফিরল। প্রণয় ও পিছু পিছু অনুদের বাড়িতেই এলো। বেয়াদবটার সাহস কত! এই সন্ধ্যাবেলায়ও গ্রাম ঘুরতে বের হয়। যত দ্রুত সম্ভব বেয়াদবটাকে বিয়ে করে ঘরে তুলতে হবে। তার বেয়াদব পাখি সব সময় অবাধ্যতা করবে ওর। যাকে যতবার মনের শিকলে বাঁধতে চায় ততবার দূরে সরে যাওয়ার পায়তারা করে। এবার আর না। এই মাসেই বিয়ে করে ঘরে তুলবে। নিজের ঘরে, যে ঘর জুড়ে ওর পাখির আনাগোনা চলবে, যেই পাখির গানে ওর সকাল শুরু হবে। অনু তখন বাড়ি ফিরেই ঘরে গিয়ে দরজা দিয়ে রেখেছে। সে জানে প্রণয় এখন প্রান্তিককে নিয়ে আসবে আর ওর ঘরেও আসার ছুতো খুঁজবে। প্রণয় আসতেই প্রিয়ন্তী ভাইকে ঘরে নিয়ে বসতে দিল। শুকনো নাস্তা দিয়ে রান্নায় বসালো নতুন করে। প্রণয় অনুর দরজার সামনে দিয়ে ঘুরে ফিরে এসে বোনকে বলল, তোর ননদের সাথে কথা বলেছিস? এই মাসে আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব। হ্যাঁ রে, বলছিলাম যে ও যখন চায় না বিয়ের জন্য আলাদা করে মেয়ে দেখি, কি দরকার ওকে বিয়ে করার? উফ আপু, তুইও না বারবার এক কথা বলিস। আমি তো ননদকেই চাই। প্রিয়ন্তী জ্বলে উঠল। তুই চাস বললেই কি সব পাবি? ওই হতচ্ছাড়ি তো চায় না। আর ওর একটা অকর্মা ভাইও আছে বোনের সাথে। বোন যা বলে তাই সই। আমিও বা কম কি রে আপু? তোর জামাইয়ের নাকের ডগা দিয়ে বোন তুলে নিয়ে যাব, দেখবি। তুই যা পারিস কর। ওই বিয়ের আগে পরে আমি নেই।
আমি বললেই নবাবের বেটি খাওয়া বন্ধ করে দেবে। যে পর্যন্ত না ভাই এসে আল্লাহদের নালিশ শুনবে সে পর্যন্ত খাবে না। তারপর তার পরাণেই ভাই আমার কথা শোনাবে। এসব আর ভাল লাগে না। তুই কিসে কম বল? অদ্যামা কেন মানবো আমি? আমার ভাইয়ের জন্য ওর থেকেও হাজার সুন্দরী আনবো আমি। আর দেখবো ওর ভাই ওকে কোন রাজার হাতে তুলে দেয়। আপু রাগ করিস কেন? আমি আছি না? দেখবি ওই বেয়াদবটা একদিন নিজেই আমার জন্য পাগলামো করবে। আচ্ছা রে, মা কেমন আছে? নিয়ে আসলি না কেন? আবার আসতে নিয়ে আসবো। আজ হুট করে এসেছি। আমি তোর ননদের ঘরে যাচ্ছি, দেখি দরজা উল্টে বের করতে পারি কিনা। অনু পাখি, দরজা খোল। তোকে দেখেই চলে যাব, সময় নিয়ে আসিনি, বাড়িও যাইনি। শহর থেকে প্রথমে তোকেই দেখতে এসেছি, একটু মায়া কর। অনু ঘরের ভেতরে বিছানার ওপর পা তুলে বসে আছে। প্রণয়ের ডাক শুনেও মুখে কিচ্ছুটি রাগ করল না, যেন এমন এক ভাব দেখিয়ে বসে রইল ও আসলে প্রণয়ের ডাক শুনতেই পায়নি। আর ও কয়েকবার ডেকে প্রণয় অতিষ্ঠ হলো বেশ, ধমকে উঠল অনুর নাম ধরে। অনুর বাচ্চা, দরজা খোল বলতেছি। কথা শুনিস না তুই? দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে ফেলবো একদম। তুই যা করার কর, তবু আমি দরজা খুলবো না। আবার বেয়াদবি করছিস? কি করবি তুই? তোকে কি আমি ভয় পাই? সেবেলা এসে কি করেছিলি? বাম গালে ঠাস করে একটা চট দিয়েছিলি, আমি কি তা ভুলে গেছি? তুই ভুল করেছিলি পাখি, তাই রাগ হয়েছিল। এখন শুধু দেখে চলে যাব। দরজা খোল। না, খুলবো না। কি করেছিলাম সেদিন? মেলাতেই তো গিয়েছিলাম। আমি কি একা গিয়েছিলাম? বান্ধবীদের নিয়েই তো গিয়েছিলাম, ভাইয়ার অনুমতি নিয়ে। তুই কেন আমায় মারলি সেদিন? তুই দরজা খোল, আবার মায়ের খাবি। সেই তখন থেকে দেখছি না তোর সাহস বেড়ে গেছে, আমায় তুই তুকারি কথা শোনাচ্ছিস। অনু চোখ বড় বড় করে জিভ কামড়ে ধরল। এই রে, মনে মনে এতদিন তুই তুই বলে এখন মুখের সামনেও বলে ফেলেছে। জিহ্বার আগা দিয়ে দু ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তাহলে আপনি আমায় বিয়ে করতে চান বলেছেন কেন ভাবির কাছে? আমি আপনাকে বিয়ে করব না। প্রণয় শান্ত হওয়ার চেষ্টা করলো। মাথার ভেতরে রক্তকণিকা দপদপ করে ছড়ছে ওর কথায়, যে কোনো সময় সেরা ছিঁড়ে বাইরে চলে আসবে। মাথা দুপাশে ঝাঁকিয়ে আস্তে করে নরম স্বরে বলল, পাখি আমার, দরজা খোল। এত কথা বলিস না, দেখেই চলে যাব। অনুসন্দ এবারে। প্রণয় মানুষটা ওর কাছে ভয় এক প্রকার। উঠতে বসতে ধুমধাম কিল বসায়। এমনিতেই একটু আগে বেয়াদবি করেছে অনু, এখন যদি দরজা না খুলে পরের বার হাতের কাছে পেরে পিঠ ফাটিয়ে দেবে ওর। দরজা খুলতেই প্রণয় ওর মুখের দিকে চেয়ে চোখের দিকে তাকিয়ে একটা ব্যাগ এগিয়ে দিল অনুর দিকে। অনু ব্যাগের দিকে চেয়ে রইল ভ্রুকুসকে। কি এটা? তুই ধর, এটা তোর। অনু হাতে নিল, কিছু বলবে তার আগেই প্রণয় চলে গেল ওর দরজার সামনে থেকে। প্রিয়ন্তীর রান্না তখন কেবল শুরুর দিকে। প্রণয় গিয়ে বলল, এসব ঝামেলা এখন করিস না, আমি বাড়ি গেলাম, মায়ের সাথে খাবো। প্রিয়ন্তী ওড়না নিয়ে মাথায় দিয়ে দরজায় এসে বলল, এখন একবেলা আমার সাথে বসে খেয়ে যা। আজ না, অন্য দিন। দুলাভাই রাতে বাড়ি আসলে আমায় কল দিস তো, কথা আছে। আচ্ছা সে না হয় বলবো, এখন তুই না খেয়ে যাস না প্রণয়। তুই পাগলামো করিস না তো আপু। আমি গেলাম, প্রান্তিকের সাথে এখন আর দেখা করব না, ও যেতে দিতে চাইবে না। অনু ওর বিছানার ওপর প্রণয়ের দেয়া ব্যাগ উপর করে ভেতরে সব বের করলো। 4 ডজন কাচের চুড়ি, নীল, লাল, হলুদ আর কালো। অনু সবগুলো চুড়ি একবার একবার করে হাতে দিয়ে সাইজ দেখে নিল। সব ওর হাতের মাপের, তার মানে এই সবগুলো ওকেই দিয়েছে প্রণয়, ভাবিকে দেয়নি। ভাবির হাতের মাপ তো ওর থেকে সাইজে বড়। অনু রোগা সোগা মানুষ কিনা, চুড়িগুলো তুলে নিয়ে আলমারিতে রেখে দিল। বিছানা ঝাড়ু দিয়ে ভাইয়ের ঘরের দিকে গেল। প্রান্তিকটা আসে না এখনো, মামা পেয়েছে না, তার কি এখন এই অধমের খেয়াল আসবে? অনু এগিয়ে যেতেই প্রিয়ন্তী বলল, প্রণয়ের সাথে কি ব্যবহার করেছিস তুই যে আমার ভাই আমার বাড়ি এসে না খেয়েই চলে গেল? অনু বুঝল না, মাথা ঝাঁকিয়ে চোখ ছোট ছোট বানিয়ে বলল, মানে? দেখ, একদম সরলা প্রতিমা সাজবি না আমার সামনে তুই। আমি কি জানি না তুই আমার ভাইয়ের সাথে কি আচরণ দেখাস? দরজা নিশ্চয়ই খুলিস নি। আর কি কি বলেছিস যে আমার ভাই আমার সাথে বসে না খেয়েই চলে গেল? আশ্চর্য, খায় নাই কেন তোমার ভাই? আমি জানি। আমি কি তারে বলছি না খাইয়া যাইতে? বলে অনু ঘুরে নিজের ঘরের দিকে গেল। প্রিয়ন্তীর রাগে গজগজ করতে করতে বলল, আজ আসুক তোর ভাই, হয় তোরে বাইরে বিয়া দিব, নইলে আমার ভাইয়ের হাতে দিব। তোরে একটা ব্যবস্থা করে দিতেই হইব, নইলে তুই আমারেও শান্তি দিবি না, আমার ভাইরেও দিবি না।
সে তো আবার পণ করেছে তোরে বিয়ে না দিলে আর বিয়েই করবে না। কি দেখা পাগল হইল আমার ভাই? ওই রূপ ছাড়া আছে কি না আছে বাবার? ভাবি চুপ করবা, আজ ভাইয়া আসুক, তোমারে তোমার ভাইয়ার বাড়ি দিয়ে আসতে বলবো, দেখো। প্রিয়ন্তী উঠে তেড়ে এলো। কি বললি? আর একবার বল। তোর ভাইকে বলবি ওই আমার ভাইকে আমার এই বাড়িতে দিয়া গেছে না আমার মায়ে দিয়া গেছে? তোর ভাই চাইয়া নিয়ে আইছে। অনু দরজা আটকে দরজায় হেলান দিয়ে বলল। আর তুমিও চলে এলে আমার ভাইরে পাইয়া? তা কি দেখা আইলা, আমার বাবা রাজপ্রাসাদ না আমার ভাইয়ের মুখ? প্রিয়ন্তী দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় লাথি বসাতে বসাতে বলল। আজ তোর ভাইয়েরে বাড়িতে আসতে দে একটাবার। আমার একদিন আর তোর ভাইয়ের একদিন। তুমি যাও এখন। প্রান্তিক কাঁদে, শোনো না? কান আছে আমার, কালই তোরে বিয়া দিয়া দিমু, দেখবি তুই। অয়ন এসে থেকেই দেখছে প্রিয়ন্তী তার সাথে কথা বলছে না, কেমন চুপচাপ। প্রতিদিনের মতো এগিয়ে এসে এটা ওটা জিজ্ঞেস করছে না, ভালো খারাপ কিছুই বলছে না। বিকেলের জন্য কি রাগ করে বসে আছে নাকি? কি হয়েছে প্রিয়ন্তী, কথা বলো না যে? প্রিয়ন্তী গিয়ে ভাত বাড়তে শুরু করে দিল। তোমার বোনকেও ডাকো, সেও খায়নি। অয়নের কপালে ভাঁজ পড়ল, আবার কি জন্য খাচ্ছে না। প্রিয়ন্তীকে না বলে অনুর ঘরে গেল, দরজা খোলা রেখেছে মেয়েটা। তবে ভেতরে না গিয়ে বাইরে থেকেই ডাকলো। অনু, খাবি আয়। অনু ভাইয়ের ডাকে মুখ ফুলিয়ে বলল। যাব না, খাবো না। আবার কি হয়েছে? কি হবে? কিছুই হয় নাই। অয়ন এবারে ঘরে ঢুকলো। বিছানায় উল্টো দিকে ফিরে শুয়ে আছে অনু। অয়ন গিয়ে চেয়ার টেনে বসলো। তোর ভাবির সাথে ঝগড়া হয়েছে? দেখো না, প্রণয় তোরে পছন্দ করে, বিয়ে করতে চায়। আজ একটু আগেও কল দিছিল। আমি হ্যাঁ না কিছুই বলি নাই। তুই চাইলে বিয়ে হবে না, চাইলে বিয়ে হইব না। তুই বল প্রণয়কে বিয়ে করবি? অনু চুপ করে আছে বলে অয়ন নিজেই আবার বলল। প্রণয় আর বেকার নাই, শহরে বিরাট কাপড়ের দোকান দিছে, মাসে অনেকগুলো টাকা আয় করে। আমার থেকে ওর কাছে বেশি সুখে থাকবি। বিয়ে তো একদিন দিবই। তুই ভাব কারে বিয়ে করবি। তোর ভাবি মহিলাটা আমায় সহ্য করে না ইদানিং, আমি বুঝি সব। কয়বার করে ওরা আসতে চাইলো তোরে নিয়ে যেতে, আমি মানা করছি। তোর ভাবি তোরে আদর করে অনু, ওর সাথে রাগ করিস না। ও শুধু চায় তুই ওর আরেক আদরের বউ হয়ে ওই বাড়ি যা। তুই দেখিস না তোর একটু অসুস্থতায়ও প্রিয়া কত চিন্তা ভাবনা করে দিনরাত। তোর সাথে ঘুমায়, তোর কখন কি লাগে, কেমন লাগে না লাগে, কি খেতে চাস না চাস সব খেয়াল রাখে। প্রিয়ন্তীর মাটাও তোকে কত আদর করে, আমি দেখি তো অনু। সব তো ঠিক আছে, সমস্যা তো ওই প্রণয়কে নিয়েই ভাইয়া। আমার সাথে কি ব্যবহার করে দেখো না তুমি। যখনই আসে আমাকে ধমকের উপরে রাখে, পান থেকে চুন খসতেই রাগারাগি করে। শুধু আমার সাথেই না, সবার সাথেই রাগ দেখায়। যখন তখন হাত উঠিয়ে ফেলে। একটা প্রশ্ন বললেও, একটা কথা বললেও গায়ে লাগায় না। তেরামির তার শেষ নেই। ও তো একটু ওরকম করে, এছাড়া তো আর চরিত্রে সমস্যা নাই, সব ঠিক আছে। অনু বিরক্তকর মুখভঙ্গিমা করে বসে থাকে। অয়ন ওকে জোর করে বিছানা থেকে নামিয়ে খেতে নিয়ে যায়। প্রিয়ন্তী রান্নাঘরের মেঝেতে পাটি বিছিয়ে দিয়েছে। প্রান্তিক সেখানে মাঝখানে খেতে বসেছে। ভাতের সাথে প্রিয়ন্তী ওকে মাছের টুকরো খেতে দিয়েছে। অনু আর অয়ন এসে প্রান্তিকের দুপাশে বসল। প্রিয়ন্তী চুপচাপ দুটো প্লেট এগিয়ে দিল দুই ভাই বোনকে। ওরা দুজনে প্লেট এগিয়ে নিয়ে গ্লাস ভর্তি পানি নিয়ে হাত পরিষ্কার করে নিল। প্রিয়ন্তী ওদের খাবার বেড়ে দিয়ে প্রান্তিকের মাছের টুকরো থেকে কাটা ছাড়াতে লাগলো। অনু এক লোকমা ভাত নিয়ে ভাবির মুখের দিকে বাড়িয়ে দিল। প্রিয়ন্তী চমকালো না, কেননা এর আগেও অনু এমন করেছে। সে প্রথম থেকে রাগলেই অনু ভাত খাওয়া বন্ধ করে দেবে, আর তারপর প্রিয়ন্তী ভাত নিয়ে দিলে ও খাবে আর ওকেও খাইয়ে দেবে। আজও তার ব্যতিক্রম হলো না। প্রথমে না নিতে চাইলেও প্রিয়ন্তী শেষ পর্যন্ত নিল। খাওয়া শেষ হতেই অয়ন বলল। কাল আমার বোনকে ছেলেপক্ষ দেখতে আসবে, খবরদার কথাটা যেন বাড়ির বাইরে না যায়। আর সকল রান্নাবান্নার দায়িত্ব তোমার। কালই আমি বিয়ের পাকা কথা দেওয়া নেওয়া করব। যা অনু, গিয়ে ঘুমা। অনু মিটমিট করে হেসে নিজের ঘরে চলে গেল। প্রিয়ন্তী চুপ করে গম্ভীর মুখে বসে রইল। এই বদলোক, তাহলে তলে তলে বোনের জন্য অন্য কোথাও দিতে চাচ্ছ? আচ্ছা, কাল আসুক, সেই বাড়ির লোক এমন হাল করবে না। পরের দিন সকাল সকাল প্রিয়ন্তী গিয়ে অনুকে ঘুম থেকে ডেকে তুলল। অনু উঠে বিছানায় বসে বলল। কে মরেছে? সকাল সকাল এত ডাকছো কেন?
তোর ভাই কাল রাতে কি বলল মনে নেই? ভুলে গেলি? আজ তোকে দেখতে আসবে, ঘর বাড়ি সাফ করতে হবে। চল কাজে লেগে পড়ি, আবার রান্নাও করতে হবে। অনু বুঝলো না ঘর বাড়ি তো পরিষ্কার করেই রাখা আছে। প্রতিদিন বিকেলে অনু সবগুলো রুম পরিষ্কার করে, তবুও ভাবি যখন বলছে হেল্প করতেই হবে। সবগুলো রুমের কাপড় তুলে প্রিয়ন্তী বালতিতে ভিজিয়ে রাখলো। জানালার পর্দা থেকে বিছানার চাদর পর্যন্ত বাড়ির সামনের বিশাল উঠোন ঝাড়ু দিয়ে একপাশে ময়লা স্তূপ করে রাখলো। অনু বুঝলো না এসব করতেই যদি দুপুর হয়ে যায় তাহলে রান্না করবে কখন। প্রিয়ন্তী 11টার দিকে বলল, আমি ভিজিয়ে রাখা কাপড়গুলো পরিষ্কার করি, আর তুই গিয়ে রান্নাটা শেষ কর প্লিজ। অনু শুনল, নিজেই গিয়ে সমস্ত রান্না করলো। প্রিয়ন্তী আর নতুন চাদর পর্দা দিয়ে ঘর সাজালো না। ও চায় আসল ছেলের বাড়ি থেকে মানুষ এসে যেন বাড়িঘর দেখে তাদের পছন্দ না হয়, সব যেন এলোমেলো দেখায়। যে মেয়ে রান্না করবে সেই মেয়ে যেন রান্নাবান্নার কাজে অদক্ষ হয়। তাই তো চালাকি করে অনুকেই রান্না করতে দিয়েছে। ওর রান্না শেষ হলো দুপুরের ঠিক আজানের সময়। প্রিয়ন্তী চুপি চুপি গিয়ে সবগুলো খাবারে লবণ মিশিয়ে দিয়ে এলো বেশি করে। অয়ন এসেছে দুপুরে, বোন তার রান্না করছে। এদিকে ওরা আসবে এখন, নামাজ শেষ করে বের হবে বলেছে। অয়ন ঘরবাড়ির এ অবস্থা দেখে বলল, প্রিয়ন্তী, এরকম কেন রেখেছ? নতুন চাদর বিছিয়ে দাও। জানালার পর্দা কই? সোফার কাভার কই? সব ধুয়ে দিয়েছি, নতুনগুলো কই রেখেছি পাচ্ছি না। সে কি, কই রেখেছ? আর আজ এসব পরিষ্কারই বা কেন করেছ? সব তো ঠিকই ছিল। আহা, এত ভেবো না তুমি। যারা দেখতে আসছে আমার ননদকে দেখেই বিয়ের কথা আগাবে। বাড়ির যা অবস্থা, থাকুক না কেন, একদিন চিন্তা করো না। ওকে দ্রুত তৈরি করে দাও, ওরা আসছে। প্রান্তিক তার ফুপির রুমে বসেছিল। তার মা তার ফুপিকে শাড়ি পরিয়ে দিয়েছে। প্রান্তিক চিপস খেতে খেতে প্রণয়ের গলার স্বর শুনে দৌড়ে বের হয়ে এলো। প্রিয়ন্তী শাড়ি পরানোর হাত থামিয়ে ঠিক করে শোনার চেষ্টা করলো কারা এসেছে। বাইরে গিয়ে দেখলো ওর মা আর ভাই এসেছে। হায় আল্লাহ! প্রিয়ন্তী এবার ওর মুখের দিকে চেয়ে আবার বাইরে চাইল। অয়নের হাতে প্রণয় মিষ্টি আর ফলমূলের প্যাকেট দিয়েছে। প্রান্তিকের হাতে দিয়েছে চকলেট বক্স। সে ওগুলো পেয়ে বেজায় খুশি, দৌড়ে মামার কাছে এলো। প্রিয়ন্তীর মা এসে প্রিয়ন্তীর সামনে দাঁড়িয়ে বলল, কই রে, আমার ছেলের বউ কই? এভাবে সামনে দাঁড়িয়ে আছিস কেন? সর। প্রিয়ন্তী একপাশে দাঁড়িয়ে অয়নের দিকে চাইল। ওকে তো বলেনি যে প্রণয় দেখতে আসবে, তাহলে ভং করার কি ছিল? এখনও যা করে রেখেছে, এসব কি হবে? প্রণয়ের মা পহেলিকা অনুর মুখে হাত দিয়ে থুতনি ধরে চুমু খেলেন। অনু বিছানায় বসে আছে, তার অস্বস্তি লাগছে। যদিও প্রহেলিকা বেগমকে আগে থেকেই চেনে, তবুও খুব কম মেলামেশা হয়েছে ওর। প্রহেলিকার সাথে আনা ব্যাগ থেকে একটি স্বর্ণের আংটি বের করে ও ডান হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল। অনু পুরোটা সময় ঝড় বস্তুর মতো বসে রইল একভাবে। প্রহেলিকা স্মিত হেসে বলল, কেমন আছে আম্মাটা? অনু একটু চমকে উঠল। এতটা সময় যে সে প্রণয়কে নিয়েই ভাবছিল। এবার আমতা আমতা করে বলল, জি আন্টি, ভালো। আচ্ছা। এই প্রিয়ন্তী, তুই ওকে এই গরমে শাড়ি কেন পরতে দিয়েছিস? আরে আমরা কি বাইরের কেউ যে সেজেগুজে দেখাতে হবে? প্রিয়ন্তী ফুলে ফেপে উঠল ভেতর ভেতর। অয়ন্ত তাকে বলেনি যে কারা দেখতে আসবে, শুধু বলেছে আগামীকাল ছেলেপক্ষ আসবে। মেয়ে দেখার ঝামেলায় আর গেলেন না প্রহেলিকা। অয়ন প্রিয়ন্তী আর অনুকে তাড়া দিল খাবার সাজাতে। আজ টেবিল সেট করা হয়েছে। প্রণয় আর প্রান্তিক আগে আগে বসলো। অয়নও পাশেই বসে এটা ওটা কথা বলল। প্রহেলিকা মেয়ের বাড়ি এসেছে বলে পরে খাবেন বললেন, কিন্তু অয়ন একসাথেই বসতে বলল। অনু প্রণয়ের সামনে আসতে চাইল না, তাই ওকে আর জোর করেনি প্রিয়ন্তী। বিয়েতে যে রাজি হয়েছে এই অনেক। খাবার সাজিয়ে দিতে গিয়ে প্রিয়ন্তী বারবার শুকনো ঢোক গেল। খাবারের স্বাদ নষ্ট করে ফেলেছে যে নিজ হাতে। অয়ন ভালো করেই ধরে ফেলবে এরকম বিষাদ খাবার অনু রান্না করবে না। ওর রান্নার হাত খুব ভালো। সবাইকে খাবার দিয়ে ও টেবিলের পাশেই দাঁড়িয়ে রইল। অয়ন সবার আগে মুখে দিতেই চোখ মুখ কুঁচকে ফেলল। এ কি রান্নার বাহার! ওর মুখের এক্সপ্রেশন প্রিয়ন্তী বসত। কাঁদো কাঁদো মুখটাতে জোর করে হাসি আনার চেষ্টা চালিয়ে বলল, ওই আসলে হয়েছে কি, চা করতে গিয়ে তাকের উপর থেকে চিনির বয়াম নিতে গিয়ে সব চিনি খাবারে পড়ছিল।
ততক্ষণে ওদের তিনজনের অবস্থাও একই রকম, কেউ আর খেতে পারল না। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে ওর বেহাল অবস্থা বিবেচনা করে কেউ আর খাবার নিয়ে কথা তুলল না। প্রিয়ন্তী প্রথমে লবণ দিয়েছিল খাবারে, পরে কী করবে ভাবতে ভাবতে চিনি দিয়ে সামনে এনেছে, এতে যদি তেতোভাব কমে। প্রণয় আর প্রহেলিকা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। সেদিন আর প্রণয় অনুর সাথে দেখা করার সুযোগ পায় না, দেখবে কিভাবে? তার সামনে তো মহারানী আসলোই না। আশ্চর্য লাগে, বিয়েটা হোক, দিনটা চোখের পাতায় নিয়ে ঘুরবে। প্রণয় বলেছিলাম যে বিয়ের আর আছে 4 দিন, শুক্রবার আসতে দেরি নেই। তুই আজকে তোর মামাদের বাড়ি দাওয়াত দিয়ে আয়। প্রণয় তখন খেতে বসেছে, মায়ের কথা শুনে বিরক্তি স্বরে বলল, আমি ওই বাড়ি যাব না মা, তোমার ভাইয়ের বাড়ি তুমি যাও। দেখ বাবা, তোর বাবা নেই, বিয়ের দাওয়াত তো দিতে হবে। সে দাওয়াত নিয়ে কে দৌড়ঝাঁপ করবে? তোকেই করতে হবে। তোর মামার বাড়ি যেতে সমস্যা কি? প্রণয় পেট রেখে উঠে বলল, সমস্যার কথা তুমি জানো মা, আমি এক কথা কতবার বলবো? আহা, আগে কথা ধরে বসে আছিস কেন? তখন কি আর তোর মামা মন থেকে ওই ব্যবহার আচরণ করেছে? যেভাবে করুক না কেন মা, তুমি বোঝার চেষ্টা করো একবার। মামিও আমায় সহ্য করতে পারে না। আমি কেন যাব ওই মামার বাড়ি, তাও আমার বিয়ের দাওয়াত নিয়ে? তোমার ভাই তুমি যাও, নইলে তোমার মেয়ে আর মেয়ে জামাইকে পাঠাও। উফ, এখনো ওসব বলছিস? তো কি বলবো? তোমার ভাই ভাবছিল কেমন করে আমি তার মেয়েকে বিয়ে করে নেব। দেশে মেয়ের অভাব, মামার মেয়েকে বিয়ে করতে হবে। মানুষ করে না বিয়ে? ওরকম কত ভাই বোনদের বিয়ে হয়। প্রণয় চেয়ারের হাতল থেকে শার্ট নিতে নিতে বলল, হয় মা হয়, কিন্তু আমার সাথে মিতুর বিয়ে হয় না। আমি ওকে আর প্রিয়ন্তীকে এক নজরেই দেখি। মামা সেদিন আমার সাথে কেমন ব্যবহার করেছে তুমি শুনলে না? এরপর আবারও বাড়ি যাব। যাবি? প্রণয়ও তেরা গলায় বলল, আমি যাইবার পারুম না। বিয়ের দাওয়াত দিতে হয়, মুরব্বীরা না গেলে বিয়ে হয় প্রণয়? তোর বাবা বেঁচে নেই, মামা চাচাদের সাথে খারাপ ব্যবহার দেখাবি না প্রণয়। প্রণয় মায়ের সাথে খুব একটা তর্ক করে না, মাকে সে প্রচুর ভালোবাসে। ও জানে মা চায় তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক অটুট থাকুক। প্রণয় অবশেষে বলল, আগামীকাল সকাল সকাল তুমি আমি যাব নানুর বাড়ির দাওয়াত দিতে। অনু, নে ধর। প্রণয় কি বলবে? অনু লজ্জা পায়, সাথে ভয়ও হয় মন মাঝারে। এই সময় আবার প্রণয় তাকে কি বলবে? আর একদিন পর বিয়ে, আগামীকাল হলুদ দেয়া হবে। বাড়িতে ওর খালারা ফুপিরা এসেছে। এত মানুষের মাঝে নাকি ও প্রণয়ের সাথে কথা বলবে, তাও আবার এই প্রণয়ের সাথে যে একদম অনুকে সহ্য করতে পারে না। অনু বিরক্ত হয়ে একটু দূরে গেল, মোবাইল কানে চেপে ধরে। বলুন। বিয়ের বেনারসি কি রঙের নিবি? মা একটা লাল কিনেছে, তোর লাল পছন্দ? অনু হ্যাঁ না কিছুই বলল না। প্রণয়ের সাথে ওর সম্পর্ক সাপে নেওলে। প্রণয় যেমন সব ভুলে সংকোচহীন কথা বলে, অনু তা পারে না। ওকে চুপ থাকতে দেখে প্রণয়ের রাগ হলো। ও চাইছিল না অনুকে বিয়ের এই কয়দিন বকাঝকা করতে। তবে ধৈর্যের বাঁধ ভাঙল যখন মিনিট 10 পরও অনুর উত্তর পেল না। আশ্চর্য, অনু কি মোবাইল কানে রেখে অনু অন্য কাজ করছে নাকি মজা নিচ্ছে? প্রণয় ধমকে উঠল, কথা বলছিস না কেন? মোবাইল হাতে নিয়ে কি ঘুমিয়ে পড়েছিস? বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমাবি বলে সিদ্ধান্ত নিয়েছিস? আশ্চর্য। অনু কেঁপে উঠল ধমকের শব্দে। এ কি মানুষ রে বাবা! বিয়ের আগের দিন ও হবু বউকে ধমকায়। এই ছেলে কি না ওর স্বামী হবে, যার সাথে সারা জীবন থাকতে হবে। অসহ্য। অনু আচমকা কি ভেবে কাঁদা শুরু করে দিল। প্রণয় ওপাশে বিরক্ত হয়ে কল কেটে দিল। এই মেয়ে মানুষ হবে কবে? এদিকে অনুর কান্না দেখে বাড়ির সকলে এগিয়ে এলো। কি হয়েছে কি হয়েছে জিজ্ঞেস করাতেও সবাইকে বলল না কি হয়েছে। ও নিজেও বুঝলো না ওর আসলে হয়েছে কি, শুধু জানে অসহ্য লাগছে। অয়ন এসে প্রিয়ন্তীকে জিজ্ঞেস করলো। তোমার ভাই আবার বকেছে আমার বোনকে? প্রিয়ন্তী কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে জবাব দিল। আমার ভাইয়ের খেয়ে কাজ নাই? তাহলেও শুধু শুধু কাঁদবে কেন? প্রিয়ন্তী কিছু না বলে বের হয়ে গেল অন্য কাজে। অনু এসে ভাইয়ের কাছে আবার নালিশ জানালো। প্রণয় তাকে আজও ধমকেছে। অয়ন বোনের গায়ে হলুদের অনুষ্ঠান করবে নিজ বাড়ির উঠোনে। একপাশে প্যান্ডেল সাজানো হয়েছে, তাই পুরো বাড়িতে লাল নীল মরিচবাতি লাগিয়েছে, যা রাত হতেই আলো দিয়ে পরিবেশ উজ্জ্বল করে রাখছে। অনুকে হলুদের জন্য সাজানো হচ্ছে। পরনে হলুদ সিল্কের শাড়ি আর হাতে পায়ে গায়ে হলুদের গাঁদা ফুলের সাজসজ্জা। চোখে হালকা কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক তার সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে।
মাথার চুল খোপা করে গাঁদা ফুলের মালা পেঁচিয়ে দেওয়া হয়েছে, যা তাকে একদম সোনার বরণ মেয়ে করে তুলেছে। উঠোন জুড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হই হুল্লোড়। কেউ হাসছে, কেউ হাততালি দিচ্ছে, আবার কেউ গানের তালে তালে নাচে। বড়রা অনুকে নিয়ে এসে প্যান্ডেলে বসানো। সকলে একে একে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে আর আশীর্বাদ করছে সুখী হওয়ার জন্য। পাশেই দাঁড়িয়ে আছে অয়ন। বোনের উজ্জ্বল হাসি দেখে তার চোখে ভালোবাসা আর আবেগের মিশ্রণ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্যান্ডেলের আলো, হাসির রোল আর বিয়ের সানাইয়ে ওঠানটা যেন এক স্বপ্নময় আনন্দের জায়গায় পরিণত হয়েছে। অয়নের মনে পড়ে গেল মা বাবার মুখটা। আজ যদি তারা বেঁচে থাকতেন, হয়তো অয়ন যা ব্যবস্থা করেছে তার চেয়েও ভালো করতে পারতেন। অয়ন সব সময় চেষ্টা করে তার বোনকে সবচেয়ে ভালোটা দিতে। ও নিজ মনেই প্রশ্ন করে, ও কি বোনের বাবার অপূর্ণতা পূরণ করতে পারছে? ছোট অনুর বিয়ে। অয়ন নিজ ভাবনায় ডুবেছিল বলে প্রিয়ন্তীকে খেয়াল করেনি। প্রিয়ন্তীর কথায় হুঁশ ফিরল। প্রিয়ন্তীর চোখে জল টলমল করছে। আশ্চর্য, ননদের বিয়ে হবে ভেবেই কাঁদতে হবে? ও কি দূরে যাবে? ওর ভাইয়ের ঘরেই যাচ্ছে না। মেয়ে জাতিকে বোঝা কষ্টকর। চলো, তুমি হলুদ লাগাবে না? অয়ন ঢোক গিলে বলল, লাগাবো? তুমি লাগাবে না? আমি লাগিয়েছি, তুমি বাতাচ্ছ। অয়ন হেঁটে বোনের পাশে বসে হলুদের বাটি থেকে হলুদ তুলে কপালে লাগিয়ে দিল। অনু ওকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। অয়নের বুকটাও কেঁপে উঠল, তবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। আর যাই হোক, পুরুষ মানুষদের সবার সম্মুখে কান্না করা নিষিদ্ধ। সেই তখন থেকেই অনু কাছে চোখের পানি নাকের পানি এক করে। ওর বড় খালার মেয়ে শুভা এসে কানে কানে বলল, বাড়ির পেছনে চল। অনু কিছু না বলে শুভার মুখের দিকে চেয়ে রইল। বুঝতে চেষ্টা করল এই এত রাতে ও বাড়ির পেছনে যাবে কি মরতে। শুভা ওকে হাত ধরে টেনে তুলল। ফোপাতে ফোপাতে ওর সাথে হাঁটল অনু। এ কি, এখানে আনলি কেন? প্রণয় ভাই এসেছে, দেখা করতে চেয়েছে, তাই আনলাম। ওই যে ভাইয়া। আচ্ছা, আমি গেলাম। অনু একটু দূরে প্রণয়কে দেখেই আতকে চোখ বড় বড় করে তাকালো। আয় হায়, এই শুভাটা ওকে এজন্য এখানে এনেছে এই রাতের বেলা? প্রণয় কেন এসেছে এখন? আজ বাদে কাল বিয়ে, তবুও প্রণয়কে ভয় পায় অনু। ভাবা যায় প্রণয় এগিয়ে এলো। অনুর সামনে দাঁড়িয়ে মিষ্টি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করল, ভয় পাচ্ছিস কেন আমাকে? অনু চোখ মুখ শক্ত রাখার চেষ্টা চালালো। সফল হলো কিনা বুঝতে পারল না। জিহ্বার আগা দিয়ে ঠোঁট ভেজানোর প্রয়াস চালিয়ে বলল, বাবা, ভয় কেন করবে? আপনি কি বাঘ না ভাল্লুক? প্রণয় সাদা পাঞ্জাবির কলার দুই হাত দিয়ে ঠিক করতে করতে ঠোঁট উল্টে বলল, আসলেই তাই, ভয় কেন করবি? এখন এদিকে আয়, হলুদ লাগাই। অনু চমকে তাকালো। প্রণয়ের গায়ে হলুদের দাগ নেই, অথচ ভাবি বলেছিল ও বাড়িতেও হলুদ লাগানো হচ্ছে। ওর চোখের চাহনিতে প্রণয় বুঝি বুঝলো ব্যাপারটা, নিজেই বলল, হলুদ আমাকে কেউ লাগাতে পারিনি, আমি লাগাতে দেইনি। ওসব আমার পছন্দ না, কিন্তু তুই লাগিয়ে দিবি। আয়। প্রণয় ওর দিকেই চেয়েছিল পুরোটার সময়। ওকে আজ দেখতে এত সুন্দর কেন লাগছে? হলুদের ফুলকন্যা বলে প্রণয়ের ঘোর লেগে গেল। ওকে পরখ করতে করতে বলল, তুই নিজে একটা হলুদ রং পাখি, এদিকে আয়, মিশিয়ে দেই। বলেই অনুর বাহু খপ করে ধরে টেনে আনলো নিজের দিকে। অনু হক চকিয়ে উঠল। এই প্রথম প্রণয়ের এত কাছে চলে এসেছে ও। ব্যাপারটা নিয়ে মন মাঝারে উত্তাল ঢেউ বয়ে উঠল। যেন কেউ জানি ওর ভয় হলো, যদি কেউ চলে আসে এদিকে, এভাবে দেখে কি মনে করবে সবাই। কেউ আসবে না, সবাই ব্যস্ত। অনু। অনু প্রণয়ের কথায় ফিরে যায় প্রণয়ের দিকে। ওর চোখে চোখ পড়তেই হুট করে লজ্জারা চেপে বসে ওর সর্বাঙ্গে। প্রণয় ততক্ষণে বাহু ছেড়ে দু হাতে ওর কোমর জড়িয়ে ধরেছে শাড়ি ভেদ করে। অনুর সর্বশরীর কেঁপে উঠল প্রণয়ের স্পর্শে। চোখ স্বাভাবিকভাবেই বড় হয়ে গেল। প্রণয় সময় ব্যয় করল না, খুবই কাছে এসে দুগাল ওর গালের সাথে চেপে ধরল। অনুর শ্বাস বন্ধ হয়ে এলো বুকের মাঝে। কেউ ঢিপ ঢিপ করে হাতুড়ি পেটালো। কিছু বলার ভাষা অনু হারিয়ে ফেলল। প্রণয় দুগালে একইভাবে হলুদ লাগিয়ে নিল। অনু নড়চড় করছে না, ব্যাপারটা সে খেয়াল করেছে, তবে মুখে কিছু বলল না। ও বুঝতে পারছে ওর মনের অবস্থা। তার বোকা পাখি। আজ এইটুকুতেই জমে বরফ হয়ে গেলি? তুই কাল রাতে কি করবি? এখন ছাড় পেলেও কাল রাতে পাবি না, মনে রাখিস।
একদম পাবি না, সব দিক থেকে ছুঁয়ে দিব, প্রমিস। অনু সময় নিয়ে মুখ খুলল। কানের পাশ দিয়ে কি গরম ধোঁয়া বের হচ্ছে নাকি? কিন্তু কেন? অনু আমতা আমতা করে বলল। আমি ঘরে যাব, শুভা চলে গেছে। প্রণয় হাসলো, ওভাবেই বলল। পালাই পালাই করছিস কেন? কাল পালিয়ে যাবি কোথায়? সে আমার কাছে আসতে হবে। অনু দৌড় লাগালো বাড়ির দিকে, যেতে যেতেই বলল। আমি যাব না আপনার বাড়ি। প্রণয় দাঁড়িয়ে হাসলো ওর চলে যাওয়ার পানে তাকিয়ে। পকেট থেকে ফোন বের করে আলো জ্বালিয়ে নিজের বাড়ির রাস্তা ধরতে ধরতে গিয়ে উঠল। তোমার ঘর বাড়ি আমার লিখে দিব বুঝিয়ে, তোমায় নিয়ে যাব হয় পৃথিবীকে জানিয়ে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, তুত্তুর 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 সানাই বাজিয়ে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, আরে যাবে তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আজ সকাল থেকেই প্রণয়দের বাড়ির চিত্র অন্যরকম অন্য দিনের তুলনায়। প্রণয় বছরখানেক আগে ঢাকায় চাচার সাহায্য নিয়ে কাপড়ের দোকান দিয়েছে। মাসের পর মাস ওখানেই থাকতে হয়, ব্যবসা সামলাতে হয় তার একার। গ্রামে আসে মাঝে মাঝে, মা বোন গ্রামেই থাকে। এছাড়াও তার প্রিয় শখের নারীর আবাসও এখানেই, এই মেদিনীপুরে। বাবার রেখে যাওয়া জমি জমারও অভাব নেই। বিশাল জমির উপরে ঘর উঠিয়েছে ইট দিয়ে। বলা যায় এই গ্রামে এখন প্রণয়ের সংসারের অবস্থাই বেশি সচ্ছল। 3টে বেডরুম, একটা বসার রুম আর কিচেন রুম রয়েছে প্রণয়ের। ওর আর ভাই নেই, বোনটারও বিয়ে হয়ে গেছে, তাই আপাতত বাড়ি একতলা কমপ্লিট করেছে, বাকিটা পরে ধীরে ধীরে করা যাবে। অয়ন আর প্রিয়ন্তীর বিয়েটা এভাবে ধুমধাম করে করা হয়নি, তখন পরিস্থিতি এমন ছিল না। আর ওরাও প্রিয়ন্তী আর অয়নের 3 বছরের সম্পর্ক মানতে চাচ্ছিল না। যার ফলস্বরূপ একদিন অয়ন এসে প্রিয়ন্তীকে নিজের সাথে করে নিয়ে চলে গেল কাউকে না জানিয়ে। পরের দিন খবর এলো দুজনে বিয়ে করে নিছে। পহেলিকা মেয়ের সাথে অভিমান করে 7 মাস কথা বলা বন্ধ করে রেখেছিলেন, কিন্তু মেয়েকে আর ভুলতে পারলেন না, তাই মেনে নিলেন। এই যে আজ প্রণয়ের বিয়ে, বাড়িতে এত আত্মীয় স্বজন এসেছে, অথচ ভাইয়ের বিয়ের দিন বোন নেই। আসবে কি করে? ওদিকে কে সামলাবে? এ কি, প্রিয়ন্তীর শ্বশুর শাশুড়ি আছে যে তারা সব সামলাবে? তবে অনয় বলেছে বিয়ে শেষ হলে প্রণয় আর অনুর সাথে প্রিয়ন্তীও বাসায় যাবে। এদিকে ওর খালা ফুপুরা মামিরা মিলে সামলাবে। আর পরের দিন তো এমনিতেই এ বাড়ি থেকে সবাই ও বাড়ি যাবে, তখন না হয় আসবে। প্রণয়ের মামারা চাচারা খালারা এসেছে, তাদের ছেলে ছেলের বউ, মেয়ে মেয়ের জামাইরা এসেছে। সকাল সকাল উঠে সবগুলো প্রণয়ের বিয়ের গাড়ি সাজাতে ব্যস্ত হয়েছে। মাসখানেক আগে প্রণয় নিজেই একটা প্রাইভেট কার কিনেছে। সব সময় তাকে যাতায়াত করতে হয়, তাই টাকা হাতে হতেই কিনে ফেলেছে। বাচ্চারা সেখানেই দৌড়ঝাঁপ করছে। প্রণয়ের বড় চাচাতো ভাইয়ের বউরা ওকে গোসল দেওয়াতে নিয়ে গেল। সবগুলো ভাই মিলে গোসল করিয়ে দিল। এরপর প্রণয়ের মায়ের রুমে মেঝেতে এক থাবা চাল রেখে তার উপর পাটি বিছিয়ে বসতে দিল। কলাপাতার নতুন পাতার নেউস এনে হাতে ধরিয়ে দিল। এটা নাকি নিয়ম। প্রণয়ের রুমে ফুল দিয়ে সাজানো হচ্ছে। ওর কাজিনরা সকাল সকাল গোলাপ আর রজনীগন্ধা ফুল এনেছে বাসর সাজাবে বলে। আপাতত সবাই ওখানেই আছে। দুপুরে নামাজ পড়ে বের হবে বউ আনতে। প্রণয়ের মা ঘরে এসে ছেলের বউয়ের জন্য রাখা সব গহনা নিয়ে ছেলের পাশে বসে এক এক করে দেখালো। এসব ওর নজরেই রাখতে বলল। বাড়িতে এখন অনেক মানুষ, কার নজরে পড়ে আর কে নিয়ে নেয় বলা যায় না। প্রণয় এগুলো নিয়ে ভাবতে লাগলো। বউ সাজলে অনুকে প্রতিদিনের তুলনায় আরও বেশি সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, কেমন দেখাবে যখন ও লাল বেনারসি পরে কবুল বলে ওর বউ হবে? যখন রাতে প্রণয়ের ঘরে আসার অপেক্ষায় অনু বিছানায় ঘোমটা দিয়ে বসে রইবে, ভাবতে বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। ওর কানের কাছে এসে বন্ধুরা নানা রকম বাণী শোনাতে লাগলো। প্রণয় শুধু মুখে হাসি ঝরিয়ে বসে রইল, মুখে কিছুই বলল না, শুধু প্রহর গুনে চলল কখন বর বেশি গিয়ে বউ আনবে। অনুর গায়ে সবুজ রঙের সিল্কের কাতান শাড়ি জড়ানো। ওর পাশে শোভাসহ আরও অনেক কাজিন সমাজ বসে রয়েছে। অনুর 2 হাত ভর্তি লাল মেহেদি দেয়া হয়েছে, সেগুলোই শুকানো হচ্ছে 2 হাত মেলে ধরে। ওর সাথে বাকিরাও মেহেদি লাগাচ্ছে।
একটু পরেই অনুকে গোসল করাবে ওরা। গ্রামের বিয়েতে বউয়ের গোসল দেওয়াও একটা অন্যরকম সুন্দর ও মজাদার মুহূর্ত। সবগুলো ভাই বোন বউয়ের মাথার উপর এক হাত করে রাখবে, তারপর সবগুলো এক এক করে বউয়ের সামনে গিয়ে পেছন ফিরে মাথার উপর পানি ঢালার চেষ্টা করবে। কেউ সফল হবে, আবার কেউ বিফল হবে। প্রান্তিক শুধু অনুর পাশে বসে নিজের ছোট্ট দু হাত দেখছে। ওর হাতেও সুভার ছোট্ট বোন সুহা মেহেদি লাগিয়ে দিয়েছে। প্রান্তিক আজ সকাল থেকেই ফুপির পাশে পাশে থাকছে। আব্বুটা সবসময় বাইরে রান্নাবান্নার ওখানে দাঁড়িয়ে তদারকি করছে, আর প্রিয়ন্তী অন্যান্য কাজ করছে। কার কখন কি লাগে না লাগে। দুপুরের আগেই গোসল করিয়ে এনে লাল সুতির কাপড় পরিয়ে দিল অনুকে। বর আসবে, বউয়ের লাগেজ সাজিয়ে তারপর অনুকে সাজাবে সবাই মিলে। দুপুরের আজানের কিছু সময় বাদেই বাইরে হইচই শোনা গেল। বর এসেছে, বর এসেছে। প্রান্তিক মামাকে দেখেই দৌড়ে গেল। ওর মাথায় আসলো না বর কই এসেছে। এসেছে তো ওর মামা। অনুর কাজিনরা মিলে গেট সাজিয়েছে। প্রণয়কে মিষ্টি শরবত খাওয়ানো হলো। তারপর 5,000 টাকা ডিমান্ড করে ভেতরে আসতে দেয়া হলো। একদল মেয়ে এলো অনুর ঘরে প্রিয়ন্তীর সাথে। অনু ওদের বসার জায়গা করে দিতে বলল। ওরা প্রিয়ন্তীর খালাতো মামাতো বোন। প্রিয়ন্তী আবার বাইরে গেল। একটা মেয়ে এসে অনুর পাশে বসে বলল, যাও চেঞ্জ করে আসো, তোমাকে আবার সঙ্গ সাজতে হবে। অন্য একটা মেয়ে বলল। আহা, এইভাবে কেন বলছিস সিথি? সিথি মেয়েটা মুখটা গোমট বেঁধে একপাশে বসে রইল। ওকে দেখে বোঝা গেল এখানে ও কমফোর্ট পাচ্ছে না। অনু বুঝল না এরকম করছে কেন এই মেয়ে। ও হলো প্রিয়ন্তীর বড় মামার মেয়ে সিথি। অনু একে চেনে, এর আগেও কয়েকবার দেখা হয়েছে। সেই প্রথম থেকেই মেয়েটা একটু অন্যরকম। ওর সাথে কখনো কথা বা মেলামেশা হয়নি অনুর। শুভা ওকে চেঞ্জ করিয়ে এনে লাগেজ থেকে সব বের করে সাজানো শুরু করলো। শুভা নিজেই পার্লারে কাজ করে, তাই ও খুব সুন্দর করে সাজাতে পারে। শুভা নিজ দায়িত্বে ওকে সুন্দর করে সাজিয়ে দিল। আয়নায় মুখ দেখার পর অনু নিজে নিজেই লাজ পেল। ওকে একদম নতুন বউ লাগছে। অয়ন এসে সাজানোর পর একবার দেখে গেছে বোনকে। কাল প্রিয়ন্তীর কান্নায় বিরক্ত লাগলেও আজ নিজেরই চোখ বারবার ভিজে আসছে। আজ থেকে বোন তার পরের ঘরে চলে যাবে। ওর আর দায়িত্ব থাকবে না, সব দায়িত্ব প্রণয়ের হাতে চলে যাবে। প্রণয় এখন যেমন ভালোবাসে বাকিটা জীবন সেরকম ভালোবাসবে তো। চিন্তায় মাথার মাঝে দপদপ করছে অয়নের। তার বাবা মা নেই, বোনের কথা আলাদা করে কে চিন্তা করবে ও ছাড়া। প্রণয়দের বাড়ির সবাইকে খাওয়া দাওয়া করানো হলো। এরপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ের কাজ শেষ হতেই প্রণয় আর অনুকে পাশাপাশি বসানো হলো। ওদেরকেও খেতে দেওয়া হলো। দুজনে অল্প খেয়ে আর খেলো না। অনু থেমে থেমে কাছে। প্রণয়ের মেজাজ চড়ে উঠছে ওর কান্না দেখে। আশ্চর্য, বিয়েই তো করছে, ফাঁসির রশিতে তো আর ঝুলিয়ে দেয়নি কেউ। তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখনো বউ নিয়ে যাওয়া হয়নি। মুরব্বীরা তাড়া দিল বারবার। প্রিয়ন্তী তৈরি হয়েছিল সাথে যাবে বলে, তবে অয়নের মনের অবস্থা বুঝে আর গেল না। কথা হলো সকালে যাবে ও। অয়ন যদিও যেতে বলল, তবুও সে গেল না। অনুকে গাড়ি থেকে হাতে ধরে প্রণয় বের করলো। আসার সময় ও মেয়েটা গাড়িতে বসে বসে কেঁদেছে। প্রণয় বুঝলো বাবা মায়ের বাড়ি থেকে ভাইকে ছেড়ে চলে আসতে হয়েছে বলেই ওর মনের অবস্থা দুর্বিষহ। দুজনের কথা হয়নি একটাও। সেই যে অয়ন অনুর হাত নিজের হাত থেকে প্রণয়ের হাতে তুলে দিয়েছিল সেভাবেই ধরে এসেছে। প্রণয় খেয়াল করেছে বারবার করে অনুর হাত ঘেমে ভিজে যাচ্ছিল প্রণয়ের হাতের মুঠোয়। গাড়ি থেকে নামতেই প্রণয়ের মা এলো ডালা নিয়ে। মিষ্টি নিয়ে বউকে মিষ্টিমুখ করিয়ে ঘরে তুলতে হয়। সবশেষে প্রহেলিকা ছেলের বউয়ের দু হাতে স্বর্ণের মোটা বালা পরিয়ে ঘরে তুললেন। প্রণয় হাত ছেড়ে দিল। অনুকে নিয়ে প্রহেলিকা ফ্যানের কাছে বসালেন। প্রণয় মাথার পাগড়ি খুলে অনুর কোলে রেখে গেল অন্যদিকে। এখন এখানে তার জায়গা নেই। বাড়ির মহিলারা বউ দেখবে আর তার দেখার সময় কই। সমস্যা নেই, আজ রাতটা তো ওর হাতে। না ঘুমিয়ে সারা রাত দেখবে। প্রণয়ের বড় চাচার বড় ছেলের বউ আর তার ছোট ছেলে সে ঘরেই উপস্থিত ছিল। অনুকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে সজীব। ওর চাহনি খেয়াল করে সজীবের বড় ভাবি সুমি বলল, এইভাবে দেখো না, একবার মার খেয়েছিস মনে নেই? আজ আবার ওই নোংরা চোখে চাইলে প্রণয় চোখ তুলে নেবে। সজীব কুটিল হেসে বলল, একবার পেরেছে বলে এবারও পারবে? আর না, 4 বছরের প্রতিশোধ
তোলার সময় এসে গেছে ভাবি। জলে নামবো কেবল, সেই জল ঘোলা করে নোংরা করতে যা করার সব করব। সুমিও দেবরের সাথে তাল মিলিয়ে বলল। আমি তোর সাথে আছি সব সময়। প্রণয়ের রুমে মাত্রই এনেছে অনুকে, পুরো ঘরে চোখ বুলিয়ে মাথা নামিয়ে নিচু করে রাখলো। প্রণয়ের কাজিনরা নানা রকম কথা বলে ওকে লজ্জা দেওয়া শুরু করলো। এই লজ্জা থেকে বাঁচাতে এলো প্রণয় নিজেই। ও আসতেই সবগুলো হেসে হো হো করে রুম থেকে চলে গেল। প্রণয় দরজা বন্ধ করে দিল। অনু বিছানার সামনে দাঁড়িয়ে আছে মাথা নামিয়ে। প্রণয় হেঁটে কাছে চলে এলো, সামনে এসে দাঁড়িয়ে বলল। কি হয়েছে, মাথা নামিয়ে কেন? অনু কি বলবে ভাবতে ভাবতেই প্রণয় আবারও বলল। আমি আমার বউকে ভালো করে দেখতে পারিনি, দেখতে চাই। অনু চমকে ওর দিকে চাইল মাথা তুলে। প্রণয় বুকে হাত দিয়ে ঢং করে মাশাল্লাহ বলে বিছানায় চিত হয়ে শুয়ে বলল। অনু আবারও লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। প্রণয় ওকে মুখ লুকাতে দেখে এক হাত বাড়িয়ে অনুর ডান হাত ধরে হ্যাঁচকা টানে নিচের দিকে ফেলল। শরীরের ভারসাম্য হুট করে হারিয়ে অনু পড়ল ঠিক প্রণয়ের বুকের উপর। মুখ তুলে দেখল সে প্রণয়ের অনেক কাছে চলে এসেছে। উঠতে চাইলে প্রণয় আরও বল প্রয়োগ করে চেপে ধরল। ফিসফিসিয়ে বলল। আজ আর পালাতে পারবি না। পালানোর সব রাস্তায় আমি নিজ হাতে বন্ধ করে দিয়ে এসেছি বউ। সকাল শুরু হয়েছে অনেক আগে। দেয়াল ঘড়িতে সময় জানান দিচ্ছে 9টা বেজে গেছে। অনু ঘুমিয়ে আছে, লম্বা লম্বা ভেজা চুলগুলো বিছানার চারপাশে ছড়ানো। প্রণয় ওর মাথার কাছেই বিছানার হেডবোর্ডের সাথে পিঠ ঠেকিয়ে বসেছে। ওর ডান হাত অনুর মাথার চুলের ভাঁজে ডুবে আছে। অনু ঘুমিয়েছেই ফজরের পর। ওর নাজুক পাতলা শরীর এখন দুর্বল, থেমে থেমে শ্বাস নিচ্ছে। এদিকে দরজায় এসে বারবার অনুকে ডাকছে সবাই। প্রণয় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠে দরজা খুলে দিল। কে মেরেছে এই সকাল সকাল? প্রণয়ের নানিমা লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলো রুমের ভিতরে। কে মরবি? তুই জিন্দা আসোস, তা নাতি বউ উঠে না কে? তুই আবার বেশি বেশি করে মেরে ফেলিস নাই তো? উফ নানি, এসব কি কথা? তুমি যাও, ও ঘুমাচ্ছে। প্রণয়ের নানিমা বিছানার দিকে এসে বললেন। কত দরদ করিস তুই, আজ একদিন না হতেই হবে ডাকি তোল। সবাই নতুন বউ দেখবো তো। আজ কম ঘুমাক, কাল বেশি ঘুমাইবো। প্রণয় আর পারল না, নানিকে যেতে বলেও আস্তে আস্তে ডেকে অনুকে তুলে দিল। পাতলা চাদর বিছানো ছিল ওর শরীরের ওপর, শাড়ি এলোমেলো। উঠে বিছানায় বসে চুলগুলো হাত খোপা করে নিল। এরপর বিছানা থেকে নেমে শাড়ি ঠিক করল। প্রণয়ের দিকে একবার চেয়ে চোখ নামিয়ে ব্রাশ বের করে রুমের সাথে লাগোয়া বাথরুমে গেল ফ্রেশ হতে। প্রণয়ও ওর পিছু পিছু গেল, গিয়েই বাথরুমের দরজা বন্ধ করে দিল। তা দেখে অনু চমকে উঠল। এই বদলোক আবার এখানে এখন কি কাজে এসেছে? প্রণয় হেসে হেসে বলল। এভাবে তাকিয়ে কি দেখছিস? কাল রাতে দেখিস নাই? মন ভরে নাই? অনু ব্রাশ শক্ত করে ধরে বলল। কাল রাতে তো তুমি তুমি করে বলছিলেন। প্রণয় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল। কখন? ওই যে তখন, এখন ভুলে গেছেন? ভুলে গেছি, মনে করিয়ে দে। কখন বলেছিলাম? অনু বুঝলো প্রণয় ফাজলামো করতে চাচ্ছে, তাই চোখ বুজে আবার খুলে বলল। তুই তুই করেই বলছিলেন। এখন যান, বাইরে যান, আমার প্রাইভেসি দরকার। প্রণয় অনুর হাত থেকে ব্রাশ খপ করে কেড়ে নিল। পেস্ট লাগাতে লাগাতে বলল। চল আজ এক ব্রাশ দিয়ে দুজনে ব্রাশ করি, আর প্রাইভেসির দরকার নেই। অনু চটে উঠল। এবারে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে হাত দিয়ে ইশারা করে বলল। এক্ষুনি বের হন। প্রণয় ব্রাশটা অনুর হাতে ধরিয়ে দিয়ে বের হয়ে গেল। অনু দাঁত খটমট করে আস্তে করে বলল। বদলোক। প্রণয় আর অনু একসাথে ডাইনিংয়ে এসেছে। অনু মাথা নামিয়ে মাথার উপর শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিয়ে রেখেছে। প্রণয় ওর জন্য একটা চেয়ার টেনে দিয়ে বসতে বলল। তার পাশের চেয়ারেই প্রণয় বসল। নিজ হাতে প্লেট, পানির গ্লাস সহ খাবার এগিয়ে দিল প্রণয় অনুকে। এর মাঝেই টেবিলে বসা সিধি নিজের খেতে নেওয়া খাবার সম্পূর্ণ না খেয়ে প্লেটে পানি ঢেলে হাত ধুয়ে উঠে গেল। প্রণয়ের ভাবান্তর হলো না, আগের মতোই পরোটার প্লেট এগিয়ে দিল অনুর দিকে। তবে অনু তাকিয়ে রইল সিধির চলে যাওয়ার পানে। অনু আর প্রণয় খাবার